আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশকে নিয়ে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন ঢাকায় দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কোনো রাগঢাক না রেখেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়েছেন চীনের সাথে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখলে কি ধরনের বিপদের মুখোমুখি হতে হবে। মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যে তেতে উঠেছে বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছে চীনা দূতাবাস। চায়না প্রশাসন বলছে, বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। চীনের রাষ্ট্রদূতের এমন পাল্টা জবাবের পরই মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে, দিয়েছেন কড়া সতর্কবার্তা। মার্কিন প্রশাসনের কড়া বার্তায় বিপাকে পড়েছেন অধ্যাপক ইউনূস ও তার সরকার। থামাতে হচ্ছে চীনের সহায়তায় সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের প্রকল্প। মাত্র কয়েকদিন আগে চীনের রাষ্ট্রদূত বিশাল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে, কিন্তু মার্কিন প্রশাসনের বার্তা পাওয়ার পর সেই ফুল আপাতত কাটার মতোই বিষাদ লাগছে অন্তর্বর্তী সরকারের কাছে। শুধু করা বার্তা নয়, বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন, আর তাতে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে দূতাবাসের এক কর্মকর্তার সাথে নারী সাংবাদিকদের কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নড়েচড়ে বসেছে ঢাকার মার্কিন দূতাবাস। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই অডিও ক্লিপ ফাঁস হয়েছে তা বের করতে জোরে সরে চলছে তদন্ত। দূতাবাস খুঁজছে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা এর সাথে জড়িত কিনা। বিস্তারিত জানতে চলুন। দায়িত্ব নিয়ে 12ই জানুয়ারি ঢাকায় আসেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। কূটনৈতিক হিসেবে ক্রিস্টেনসেনের বাংলাদেশে আসাটা এবারই প্রথম নয়। 4 বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি। গত 15ই জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেন ব্রেন্ট। 19শে জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন তিনি। 25শে জানুয়ারি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 21শে জানুয়ারি তিনি প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে আমেরিকার চাওয়া কি, ব্রেন্ট সে বৈঠকে সেটি স্পষ্ট করেছেন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের গতিবিধি বেশ রহস্যজনক হওয়ায় মূলত বার্তা দেওয়ার জন্যই ব্রেন্ট মাত্র 7 জন সাংবাদিককে ডেকেছিলেন এবং সেখানেই তিনি চীন বিরোধী এজেন্ডা প্রকাশ করেন। সাংবাদিকদের সাথে সেই বৈঠকে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে ঝুঁকির বিষয়গুলো স্পষ্টভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন। দর্শক, গত অক্টোবরে মার্কিন সিনেটে রাষ্ট্রদূত নিয়োগের শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন একই প্রসঙ্গে কথা বলেছিলেন। প্রশ্ন হলো, ব্রেন্ট যে কিছু বিষয়ের কথা সাংবাদিকদের বলেছেন সেগুলো আসলে কি কি? সূত্রগুলো বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে চীনের সাথে সামরিক সম্পর্ক আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুই মার্কিন মাথা ব্যথার কারণ। ব্রেন্ট নিজেই সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তাদের জন্য বিশেষ আগ্রহের ক্ষেত্র। এই দায়িত্ব পালনের আগে ওয়াশিংটনে তিনি এ বিষয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশেও তার এ নিয়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। রাগঢাক না রেখে ব্রেন্ট বলেছেন, মার্কিন প্রশাসন গত 2 বছর ধরে চেষ্টা করছে চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা কমাতে। তার মতে, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সব শাখার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে। নৌবাহিনীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে অপারেশনাল প্রস্তুতি ও জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। গত 1 বছরে দুই দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যৌথ মহড়া পরিচালনা করছে। নৌবাহিনীর সঙ্গে অপারেশনাল প্রস্তুতির জন্য টাইগার শার্ক, সেনাবাহিনীর সঙ্গে শান্তি রক্ষা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চিকিৎসা সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টাইগার লাইটনিং সহ আরো নানা ধরনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন তিনি। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রতি বছর প্রায় $15 লাখ পেশাদার সামরিক শিক্ষায় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ চীন থেকে সামরিক সরঞ্জাম কিনুক। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে তিনি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখবেন, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক।
অংশীদার দেশগুলোর সামরিক সক্ষমতার চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে নানা বিকল্প রয়েছে বলে উল্লেখ করেন মার্কিন দূত। দর্শক, বাংলাদেশ চীন থেকে সাশ্রয়ী মানে কম দামে সামরিক সরঞ্জাম কিনে থাকে, আর আমেরিকার সামরিক সরঞ্জাম অনেক বেশি দামি, যেটি বাংলাদেশের বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন বলছে বাংলাদেশকে চীনের গ্রিপ থেকে বের করতে তাদের কাছে বিকল্প প্রস্তাবও আছে। বিকল্প প্রস্তাবটি হলো, বাংলাদেশ যদি দাম বেশি হওয়ার জন্য আমেরিকা থেকে কিনতে না পারে, তাহলে বাংলাদেশকে অস্ত্রশস্ত্র কিনতে হবে আমেরিকার মিত্রদের কাছ থেকে, যারা সস্তায় সামরিক সরঞ্জাম বিক্রি করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আছে, তেমনি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদার দেশগুলোর উপযোগী কোনো ব্যবস্থা চিহ্নিত করতে সহায়তা করে, যা বাংলাদেশি বাহিনীর প্রয়োজনের সঙ্গে আরো মানানসই বা তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে যদি উপযুক্ত কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রেও মিত্রদের সঙ্গে একসঙ্গে কাজ করে সেই চাহিদা পূরণে সহায়তা করার কথাও বলেছে। এর অর্থ হলো, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র কোনো দেশ ছাড়া অন্য দেশের সঙ্গে বাংলাদেশ সামরিক সম্পর্ক রাখুক, এটা যুক্তরাষ্ট্র চায় না। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের এমন বক্তব্যের জবাবে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াই ওয়েন এবং চীনা দূতাবাস অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানান। চীনা দূতাবাসের এক মুখপাত্র ক্রিস্টেনসেনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং ভিত্তিহীন বলে অভিহিত করেন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত নিজের কাজে মনোনিবেশ করার পরিবর্তে চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সমালোচনা করে ভুল করছেন এবং এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন উদ্দেশ্য রয়েছে। চীনের মুখপাত্র আরো বলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের বিষয়। এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। প্রশ্ন হলো, ঢাকায় আসার 10 দিনের মধ্যে কেন নতুন মার্কিন রাষ্ট্রদূত এমন কড়া বার্তা দিলেন? সূত্রগুলো বলছে, ব্রেন্ট যেদিন ঢাকায় ল্যান্ড করেন, সেদিনে তিনি জানতে পারেন আকাশ প্রতিরক্ষার সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে G2G চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আনুষ্ঠানিক চুক্তির আগে গত 6 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি ফর আনম্যান্ড এরিয়াল ভেহিকেল শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয়। 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পের ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 570 কোটি 60 লাখ টাকা। প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 8 থেকে 12 জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেখানে তার সাথে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক হয়, বিশেষ করে পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ড্রোন কারখানা স্থাপনের জন্য চীনের সাথে এই চুক্তিটি না করার পরামর্শ দেন। কিন্তু খলিলুর রহমান দেশে ফেরার পর সে বিষয়ে অগ্রগতি হয়নি। উল্টো 18 জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন খলিলুর রহমানের সাথে দেখা করে চুক্তিটি করার জন্য বিশাল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, আর তাতেই ক্ষেপে যায় মার্কিন প্রশাসন, যে জন্য ব্রেন্ট সাংবাদিকদের মাধ্যমে মার্কিন প্রশাসনের বার্তা পৌঁছে দেয় অন্তর্বর্তী সরকারের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসব বিষয়ে নজর এড়ায়নি বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের। কূটনৈতিক সাধারণ নিয়ম অনুযায়ী কোনো কূটনৈতিক দেশে যোগ দেওয়ার পর প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন এবং তারপর সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন। অথচ ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর দেখা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে। এরপর তিনি মার্কিন ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে বৈঠক করেন। বাংলাদেশের একজন সাবেক কূটনৈতিক বলেছেন, বিষয়টি যে অস্বাভাবিক তা কূটনৈতিক মহলের দৃষ্টি এড়ায়নি, কারণ বিষয়টি এক ধরনের প্রোটোকল কিংবা প্রথা ভাঙ্গার বার্তা দেয়। এমনকি ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে আসার পরপরই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করেছেন, আর সরকারের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন 23 জানুয়ারি। ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রথমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সূত্রগুলো বলছে, চীনা দূতাবাসের প্রতিক্রিয়ার পরে তিনি এই বৈঠক করেছেন। এই দুই বৈঠকে মার্কিন প্রশাসন গত 9 ও 10 জানুয়ারি খলিলুর রহমানকে যেসব বার্তা দিয়েছিল সেগুলো আবারও স্মরণ করিয়ে দেন ব্রেন্ট। পাশাপাশি শুধু সামরিক চুক্তি নয়, তিস্তা প্রকল্প চীন থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে মার্কিন প্রশাসন থেকে। ব্রেন্টের সাথে বৈঠকের পর বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অধ্যাপক ইউনূসকে। অধ্যাপক ইউনূস পড়েছেন এখন
উভয় সংকটে, কারণ অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের চলমান রাজনীতি ও বাগেরহাট ছাত্রলীগের কারাবন্দী এক নেতার স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ, আর তার পাশে ফ্লোরে পড়ে আছে 9 মাস বয়সী নবজাতকের নিথর দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি। বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড়, ঠিক তখনই নিয়ন্ত্রিত নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা ভোটের আশায় চাইছেন আওয়ামী লীগের সুদৃষ্টি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটি যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে নৌকার মাঝি অর্থাৎ আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না, অথচ সেই নৌকার কোটি কোটি যাত্রীর বা ভোটারের জন্য বিএনপি থেকে শুরু করে জামাত কিংবা এনসিপি নেতারা এখন প্রেমের কবিতা আবৃত্তি করছেন। কয়েক মাস আগেও যাদের মুখে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী বলতে বলতে ফেনা উঠে যেত, আজ সেই নেতারাই আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে এক প্রকার রাজনৈতিক ডিগবাজি বা আদর্শিক প্লাস্টিক সার্জারি সম্পন্ন করছেন। মাত্র কয়েকদিন আগেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট দাবি করে তুলোধুনো করা বিএনপি মহাসচিব এখন করছেন আপার সম্বোধন। অন্যদিকে জামাতের যে নেতা কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে দাবি করেছেন, তার মুখে এখন স্পষ্ট উচ্চারণ বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্থপতি। আবার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন এনসিপি নেতারা। প্রশ্ন হলো, 1.5 বছর ধরে শ্বাসরুদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এসব আশ্বাসে কতটা বিশ্বাস রাখতে চাইবেন? আবার ভোটের মাঠে প্রার্থীদের কণ্ঠে মন ভোলানো আশ্বাসের ঠিক বিপরীত ঘটনা এখনো ঘটছে প্রতিদিন। মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকায় যখন আওয়ামী লীগকে আশ্বস্ত করছেন, ঠিক তার 2 দিন আগে ঢাকায় তারই দলের নেতাকর্মীরা মব করে হাসপাতালে পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে। ফলে নির্বাচনের জয় পেতে প্রার্থীদের পক্ষ থেকে দেয়া নিরাপত্তার আশ্বাসের চিরে কতটা ভিজবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। বিস্তারিত জানতে চলুন। মাধ্যমের খবরে বলা হচ্ছে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। তার স্বামী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে 6টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার 2 মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলের সন্তানের জন্ম দেন। যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয়, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকে 23শে জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে রিপোর্টটিতে দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মর্মান্তিক এই মৃত্যুর ছবি। সেই সঙ্গে কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও সাদ্দাম প্যারোলে মুক্তি পায়নি। এর পরিবর্তে যশোর কারাগার গেটে শেষ দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এমন অনেকগুলো মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেছে গত 1.5 বছরে। গণমামলায় আসামি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে রাখা হয়েছে। জেলবন্দি অবস্থায় মারা গেছেন বেশ কয়েকজন। অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এসব মামলা যারা করেছেন তাদের বেশিরভাগই বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। গণমামলা করার অভিযোগ আছে জামাত ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধেও। এর বাইরে সারা দেশে মবের তাণ্ডব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, সম্পদ লুট, হয়রানি সহ নানান অভিযুক্ত আছি। ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের উপর 19শে জানুয়ারি চড়াও হন বিএনপি সমর্থকেরা। পুলিশের উপস্থিতিতে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রচন্ড মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 3 দিন পর একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। এমন ভয়াবহ অবস্থার মধ্যে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে পাওয়ার প্রতিযোগিতা নেমেছে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 2 জোটের প্রার্থীরা। এই জন্য 1.5 বছর ধরে শেখ হাসিনাকে ভিলেন বানিয়ে ফেলা নেতাদের মুখে শোনা যাচ্ছে নতুন সুর। দর্শক, 2024 সালের আগস্টের যে ঢেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল, সেই ঢেউয়ের তোড়ে আওয়ামী লীগ এখন কেবল একটি স্থগিত রাজনৈতিক অস্তিত্ব। কিন্তু রাজনীতির অঙ্ক তো আর আবেগে চলে না। দেশের মোট ভোটার একটি বিশাল অংশ, ঐতিহাসিকভাবে যেটি 30 থেকে 48% যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তারা এখন কোথায় যাবেন
সে প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে। এই বিশাল ভোটভর্তি বস্তা এখন সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় নিষিদ্ধ ফল। 12,76,00,000 ভোটার এই মহাযজ্ঞে আওয়ামী লীগহীন মাঠ এখন এক নতুন মেরুকরণের সাক্ষী। সেটি টের পাওয়ার কারণে কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে শেখ হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট থেকে হয়ে গেলেন আপা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে শেখ হাসিনাকে আপার সম্বোধন করে ভোট চেয়েছেন। দাবি করেছেন হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে তিনি আছেন। বিএনপি মহাসচিব কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে আরেক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনেরও ভূয়সী প্রশংসা করেছেন। এলাকার উন্নয়নে তার অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব হামলার জন্য বিএনপি অভিযুক্ত হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। অথচ এখন মির্জা ফখরুল দাবি করছেন তারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে শুনে রাখার দায়িত্ব নিয়েছেন। এই দৌড়ে শুধু বিএনপি নয়, আছে সরকার বড় মিত্র জামাত এবং এনসিপিও। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাতারাতি নিজের তৈরি করা ইতিহাসও মুছে ফেলেছেন। গত বছরের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত আয়োজিত এক অনুষ্ঠানে গোলাম পরোয়ার দাবি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক, কিন্তু ভোটের মাঠে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করলেন এই জামাত নেতা। মিয়া গোলাম পরোয়ার 23শে জানুয়ারি নিজের নির্বাচনী এলাকায় দাবি করেন, রাজাকার ইস্যুটি নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এই বিষয়টি মীমাংসা করে গেছেন। এটি একটি নিষ্পত্তিকৃত বিষয়। শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন বলেও দাবি করেন গোলাম পরোয়ার। বলেন, সে নীতি পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুসরণ করেন। অবশ্য অতীত রেকর্ড বলছে 2021 সালের 15 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোট আয়োজিত এক স্মরণ সভায় মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেছেন। তখন তিনি দাবি করেছিলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 2024 সালের 5ই আগস্টের পর অবশ্য জামাত নেতাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যান ফ্যাসিস্ট। আওয়ামী লীগকে কাছে টানার এই দৌড়ে পিছিয়ে নেই কিংস পার্টি এনসিপি নেতারাও। তারা একেবারে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের জন্য দরজা খুলে বসে থাকার ঘোষণা দিয়ে রেখেছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না, তারা চাইলে 10 দলীয় জোটে যোগ দিতে পারেন। বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ, 14 দল এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের 24শে জানুয়ারি এই চরম বাস্তবতাটি তুলে ধরেছেন। বলেছেন, আওয়ামী লীগের ভোট সবাই চাইছে, শুধু জাতীয় পার্টি চাইলেই যত দোষ। জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনো কোনো দেশে হয়নি। তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে। দর্শক, সারা দেশেই দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের প্রার্থীরা। তাই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের জোট তৎপরতাও দৃশ্যমান হচ্ছে। স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
দর্শক, 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে 4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তাতে আওয়ামী লীগ কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 48% ভোট পেয়েছে। কিছুদিন আগেও আওয়ামী লীগের কোনো জনসমর্থন নিয়ে দাবি করা রাজনীতিবিদরা এখন এই ভোট ব্যাংক নিয়ে চিন্তিত। এতটাই চিন্তিত যে গতকাল যাদের ফ্যাসিস্ট বলে গালি দিতে দিতে রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলতেন, আজ তাদের সমর্থকদের ভোট পেতে তারা ড্রয়িং রুমে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 1.5 বছর পরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী